সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। সবাইকে স্বাগতম কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ ভোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি শেখ আবু তালেব, সহকারী শিক্ষক, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় ভোলা। আমার ভোলার শিক্ষার্থীরা, আমার স্কুলের শিক্ষার্থীরা এবং বাংলাদেশের যে যেখানে এর আগের ক্লাসে আমি তোমাদেরকে পদার্থবিদ্যার উপর একটি পাঠ দিয়েছি। তো আশা করি তোমরা যে যেখানে আছো এই সেটের সামনে বসো এবং আমাদের এই গুরুত্বপূর্ণ যে একটা বিষয়ের উপর আমরা টপিক্সের উপর আজকে আলোচনা করব সেটা দেখার জন্য বসো। তো আমরা চাচ্ছি যে তোমাদের কিছু হলেও সহায়তা হোক, তোমরা তোমাদের লেখাপড়াটা যাতে কিছু হলেও আমরা সহায়তা করতে পারি এজ এ শিক্ষক হিসেবে। তাহলে এটাই এই এই ক্লাসটা তখন আমাদের জন্য হবে ফ্রুটফুল, অর্থাৎ আমাদের অন্তরে শান্তি আনয়ন করবে একজন শিক্ষক হিসেবে যদি তোমরা এই ক্লাসটা দেখো এবং এই ক্লাসটা তোমাদের তোমরা চাইলে পরবর্তীতে ভিডিও রেকর্ডটা দেখতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আর কথা নয়, এখন আমরা নবম দশম শ্রেণীর আজকে যে রসায়নের যে বিষয়টা আমি পাঠ দেব, যে দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতু অধাতু। তো রসায়নের এই দিকটা এই 10, 11, 12 এই দিকের চ্যাপ্টারগুলো আমি একটু বেশি পড়াচ্ছি, কারণ এইগুলোর উপর তোমাদের কমেন্ট বেশি অনেক থাকে। তো আমি আসার চেষ্টা করতেছি তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো আমরা যে বিষয়টার উপর আজকে দেখো, প্রথমে আমার জানতে হবে যে ধাতু অধাতু যে চ্যাপ্টার খনিজ সম্পদ অর্থাৎ দশম অধ্যায়ে এখানে তোমার ধাতু অধাতু নিয়ে আলোচনা করা হয়েছে। এই চ্যাপ্টারে তোমার মূলত ধাতু অধাতু কারা, এদেরকে কিভাবে আমরা প্রকৃতি থেকে পাই। তো এখন দেখো যে তোমাদের যে ধাতু, আমরা যে উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন লোহা, যে আমি আছে আমাদের যে লোহা ব্যবহার অনেক, আমাদের গৃহস্থলী জিনিসপত্র হতে শুরু করে আমাদের যে আমরা যে ইমারত তৈরি করি, দালান কোঠা, বিভিন্ন জায়গায় লোহার ব্যবহারের শেষ নেই, আমি কয়টা বলবো। তো এই যে লোহা একটা ধাতু, এখন এই ধাতুটা কিভাবে আসছে, আসলে এটা কি প্রকৃতিতে কিভাবে পাওয়া যায়? ধাতুগুলো সাধারণত প্রকৃতিতে যৌগ হিসেবে পাওয়া যায়। আর একেবারে নিষ্ক্রিয় কিছু মেটাল আছে, ধাতু আছে, যেমন ধরো স্বর্ণ, এগুলা নিষ্ক্রিয় ধাতু, এরা সহজে মানে এরা কারোর সাথে যৌগ অবস্থায় পাওয়া যায় না প্রকৃতিতে। যেমন আয়রনের অক্সাইড হিসাবে পাওয়া যায়। তাহলে এদের কিছু আকরিক আছে, আকরিক থেকে আমরা এদের আকরিক গুলো হচ্ছে এদের যৌগ হিসাবে এরা ভূ প্রকৃতিতে পাওয়া যায়, অর্থাৎ ভূগর্ভে পাওয়া যায়, খনিতে পাওয়া যায়। তো এদেরকে আমরা এই অক্সাইড তাহলে তার আগে জানতে হবে আমার আকরিক জিনিসটা কি। এখন ধাতুর যে যৌগ হিসেবে থাকে এগুলোকে বলা হয় আকরিক। অর্থাৎ এই আকরিক গুলা কি, অর্থাৎ আমরা যেটা বলতে পারি যে আকরিক হচ্ছে একটা তোমার খনিজ, যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু আমরা নিষ্কাশন করতে পারি তারাই হচ্ছে আকরিক। তাহলে যে সকল খনিজ থেকে লাভজনকভাবে আমরা তোমার ধাতু নিষ্কাশন করতে পারবো তারাই হচ্ছে আকরিক। এখন আমার তো প্রকৃতিতে তোমার একটা ধাতু অনেক যৌগে থাকতে পারে। এখন তার ভিতর থেকে যেটা লাভজনকভাবে যে যৌগটা, অর্থাৎ যে আকরিকটা ব্যবহার করতে পারি আমরা, সে যে আকরিকটা ব্যবহার করি তাকে লাভজনকভাবে যে খনিজটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে আকরিক। এখন দেখো ধাতু নিষ্কাশনের জন্য কয়টা ধাপ পালন করতে হবে। একটা হচ্ছে আকরিককে প্রথমে, আমি ধাপগুলো অবশ্য আজকে যাব না, আমি অন্য বিষয় পড়াবো, তো তবু বলে দিচ্ছি যে আকরিক, সুপ্রিয় শিক্ষার্থীরা, আকরিক কয়টা ধাপটা হচ্ছে 5টা ধাপে আমি ধাতুকে নিষ্কাশন করব। এই যে ধাতুকে আকরিক হতে যে ধাতু নিষ্কাশন করব, এই ধাতু নিষ্কাশন
ধাতু নিষ্কাশন করব, এটার জন্য 5টি ধাপ ফলো করতে হবে। 5টি ধাপ, 5টি ধাপের ভিতরে এই ধাতু বিশোধন হচ্ছে একটা প্রক্রিয়া। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে 5টি ধাপ তুমি প্রথমে আকরিক তো থাকে অনেক বড় বড় খণ্ডে, এগুলোকে চূর্ণ বিচূর্ণ করতে হয়। তো এখন ধরো আমরা আকরিক নিয়ে আসলাম খনি থেকে, আইনি কি ধাতু পাওয়া যাবে? পাওয়া যাবে না। এজন্য আমাদের কি করতে হবে, এর উপরে এক কথায় এরপর অনেক শ্রম দিতে হবে, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মাধ্যমে অনেক শ্রম দিতে হবে, তারপর পাওয়া যাবে। যে আমাদের এত বড় বড় লোহার কারখানা, ইন্ডাস্ট্রি, এত বড় বড় তোমার স্টিলের যেটা বলে, এটা যদিও সংকট ধাতু ওইটা। তো আমরা এখানে এই জিনিসগুলো অনেক প্রসেসের মাধ্যমে আমরা পাইতে পারি। তার ভিতরে ধাতুকে নিষ্কাশনের জন্য 5টি ধাপ আমার হতে হবে। যে আকরিককে প্রথম আকরিককে আয়নে চূর্ণ বিচূর্ণ করতে হবে। তাই শুধু ধাপটা আমি বলি, এটা একদিনের লেকচারে তুমি সবটা বুঝতে পারবে না। তো দেখো, তোমার আকরিক চূর্ণ বিচূর্ণকরণ, তারপরে দ্বিতীয়টা হচ্ছে আকরিককে ঘনীকরণ করা, তারপর ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করা এবং ধাতব অক্সাইড থেকে ধাতু মুক্ত করা। এরপরে যে ধাতুটা আমরা পাবো সেটা বিশুদ্ধ থাকে না। আমরা যে ধাতুটা পাই সে ধাতুটা বিশুদ্ধ থাকে না। এখন আজকে আমি ধাতু বিশোধনের উপরে তোমাদেরকে একটু পড়াবো। এখন ধাতু, যখন আমরা ধাতুকে মুক্ত করা হয় তখন এর সাথে কিছু না কিছু খনিজ বল থেকে যায়। এখন এই খনিজ মলগুলো দূরীভূত করার জন্য, এই খনিজ মলগুলো ধাতু বিশোধন করার জন্য, সরি, এই খনিজ মল ধাতুকে 100% তো হয় না, 99.99 বা 98% যদি বিশুদ্ধ করতে হয় ধাতুকে, তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, আমি ধাতুকে মুক্ত করলাম, তারপর কিছু না কিছু খনিজ মল থেকে যায়। এখন এটার সাথে আমাদের প্রথম পর্যায়ে আমরা চেষ্টা করব যে বিগালক যোগ করব, এক কথায় বিগালক, যাকে আমরা বলি ফ্লাক্স, বিগালক বা ফ্লাক্স। এটাকে যখন আমরা যুক্ত করব, যুক্ত করে ধাতু থেকে খনিজ মল আলাদা করে ফেলাবো। অর্থাৎ খনিজ মল যখন আলাদা করে ফেলা হয় তখন খনিজ মল প্লাস ফ্লাক্স, তখন হয় কি, এটা হয় ধাতুমল। দেখো তোমাদের বইতে আছে, আমি একটু বইটা একটু দেখাই। দেখো বইটা একটু বললে ভালো হয়। বইটা আছে তোমাদের নতুন বর্তমান যে খনিজ সম্পদ ধাতু, এটা আছে ধাতু বিশোধন আছে তোমার 245 পৃষ্ঠায়। দেখো ধাতু বিশোধন, আমি শুধু এই পার্টটা পড়াচ্ছি, ধাতু বিশোধন। কারণ যদি আমি 5টা ধাপের সম্পূর্ণটা বর্ণনা করতে হয় তাহলে তোমার আরো 2-3টা ক্লাস লাগবে। তো আমি জাস্ট এটা একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে, এই জন্য এই পার্টটা পড়াচ্ছি। সামনে আরো ধারাবাহিকভাবে পড়াবো আশা করি, যতদিন আমরা আছি। এখন এখন দেখো, তাহলে আমরা বললাম কি, আজকে আমরা বললাম যে প্রথমে আকরিক, অর্থাৎ প্রকৃতিতে ধাতুগুলো মুক্ত অবস্থায় থাকে না, যৌগ হিসেবে থাকে। সেই যৌগ খনিজ পদার্থ হিসেবে এগুলোকে বলা হয় আকরিক, যেটাকে লাভজনকভাবে, যে খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করবো। তাহলে আকরিক নিলাম, 5টি ধাপ অবলম্বন করার পরে কি আসলো আমাদের এই সর্বশেষ ধাপ, 5 নম্বরের ধাপটা আসছে ধাতু বিশোধন। ধাতুকে পেলাম 5টা ধাপ অবলম্বন করে, সর্বশেষ ধাপ যেটা ধাতু বিশোধন। ধাতু পাওয়ার পরে কিছু না কিছু খনিজ মল থেকে যায়। এই খনিজ মলকে আমরা কি করব, প্রথম পর্যায়ে বিগালক দিয়ে চেষ্টা করব, বিগালক দিয়ে চেষ্টা করব এই যে, অর্থাৎ তাহলে বিগালকটা কি, বিগালকটা আমরা বলতে পারি যে এই ধাতু বিশোধন করার আগে ধাতুর সাথে যে কিছু খনিজ মল থাকে, ধাতুর সাথে খনিজ মল, এখন এই খনিজ মলটাকে সরানোর জন্য আমরা কি দেব, বিগালক। বিগালক দেওয়ার পরে সে কি করবে, বিগালক যোগ করলাম, যোগ করার পরে সে ধাতু মল হিসেবে বের হয়ে যাবে। ধাতু কে বের হয়ে যাবে, বিগালক খনিজ মলের সাথে যুক্ত হয় ধাতু মল হবে। আবার বলি, ধাতু মলটা বের করে নেওয়া হবে। এখন এই ধাতু মল আবার কি করে, এই ধাতুর সাথে কি করে, দ্রবীভূত হয় না, অর্থাৎ সেটা বের করে নিয়ে আসা হলো, তারপরেও এই ধাতুর সাথে কিছু না কিছু অপদ্রব্য থেকে যায়। তখন তাকে কি করব, এই অবিশুদ্ধ ধাতুকে আবার তড়িৎ
বিশোধন পদ্ধতি আছে, অর্থাৎ তড়িৎ বিশোধন পদ্ধতিতে আমরা, আমি এটাকে মুছে নেই, আমি এটাকে মুছি। তাহলে কি আমাদের টপিকটা ধাতু বিশোধন। এখন এটার সাথে কি করলাম, খনিজ জল বিগলক, সরি এখানে একটা আরেকটা ছোট কোশ্চেন আছে, বিগলন কি? বিগলন বিগলন হচ্ছে এই প্রসেসটা, বিগলন অর্থাৎ তোমার সাথে ধাতুর সাথে ধাতু বিষয় ধাতু যোগ খনিজ মল থাকে। এখন এই খনিজ মলকে আলাদা করার জন্য কি যোগ করা হয়? বিগালক বা ফ্লাক্স, ফ্লাক্স আর বিগালক একই জিনিস, আচ্ছা ফ্লাক্স যুক্ত করা হয়। এই ফ্লাক্সটা যুক্ত করলে হয়ে যায় কি, এই দুইটা যুক্ত হয়, যুক্ত হয় কি ধাতুমল। এখন ধাতুমল বের করে আনার যে এই প্রসেসটাই হচ্ছে কি বিগলন প্রক্রিয়াটা, বিগলন প্রক্রিয়া। এখন বিগলন প্রক্রিয়া আমরা এইভাবে ধাতুমল বের করে নিয়ে আসি। এখন কি কি ফ্লাক্স, কি কি রকমের ফ্লাক্স হতে পারে? ফ্লাক্স দুই ধরনের হয় সাধারণত, বা বিগালক দুই ধরনের হয়। একটা হচ্ছে ক্ষারীয় বিগালক, আরেকটা হচ্ছে অ্যাসিডীয় বিগালক। এটা ডিপেন্ড করে আমাদের যে ধাতুর সাথে যে খনিজ মলটা আছে সেটা যদি অ্যাসিডীয় হয় তাহলে ক্ষারীয় বিগালক ব্যবহার করা হয়, আবার যদি খনিজ মলটা যদি ক্ষারীয় হয় তাহলে অ্যাসিডীয় বিগালক ব্যবহার করা হয়। যেমন আমরা একটা জিনিস লিখি, যেমন ক্যালসিয়াম অক্সাইড যোগ আমরা লিখি সিলিকন ডাইঅক্সাইড। এখন দেখো এখানে আছে ক্ষারীয় ফ্লাক্স, ক্ষারীয় বিগালক, এটা হচ্ছে ক্ষারীয় বিগালক বা ফ্লাক্স। আর এটা হচ্ছে অ্যাসিডীয় খনিজ মল। এখন দেখো এই দুটো মিলে ধাতু মল হিসাবে বের হয়ে যাবে ক্যালসিয়াম সিলিকেট, CaSiO3, ক্যালসিয়াম সিলিকেট। এটা কি ক্যালসিয়াম, এটাকে বলে ক্যালসিয়াম সিলিকেট। তাহলে বিগালক যখন এইভাবে বের করব। এখন যে ধাতুটা থাকে আরো আছে, আরো চাইলে খনিজ মল, আবার কোন কোন ক্ষেত্রে যেটা বিগালক হয় সেটাই আবার কোন কোন ক্ষেত্রে খনিজ মল থাকে, এটাও আছে। তা আমরা এইটুকু দেখলাম। তাহলে আমরা পড়তেছি কি 5 নম্বরে যেটা সর্বশেষ ধাপটা, ধাতু নিষ্কাশনের যে ধাতু বিশোধন, অর্থাৎ 5ম নম্বর ধাপের এটা দেখতেছি, যেখানে ধাতু বিশোধন করার জন্য কিছু না কিছু ধাতু বিশোধনের জন্য বিগালক ব্যবহার করা হয়। এখন বিগালক ব্যবহারের পরেও আমাদের কি করে 100% বিশুদ্ধ ধাতু আমাদের পাওয়া যায় না। তার জন্য আমাদের কি করতে হয়, আবার এই ধাতুকে, অবিশুদ্ধ ধাতুকে তড়িৎ বিশোধন বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, যেটা বলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে এটাকে আমরা, আচ্ছা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুকে নিষ্কাশন করব সর্বশেষ। এরপরে আর দরকার হয় না, ধাতুকে বিশুদ্ধ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, ধরো আমরা বিগালক দিলাম, খনিজ মল দিলাম, ধাতু মল বের হয়ে গেল, কিন্তু তারপরে ধাতুটা কিছু না কিছু কি করে অবিশুদ্ধ থাকে। এখন এই অবিশুদ্ধ ধাতুটাকে আমরা যখন একেবারে সর্বোচ্চ পর্যায়ে বিশুদ্ধ করব, অর্থাৎ 100% তো হয় না, 99.9% যদি করা যায় বা 99.98% করো, তাহলে এটা করার জন্য একে আবার কি করতে হবে, তড়িৎ বিশোধন করতে হবে। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা এটাকে করব। যদি আমি এরকম একটা আঁকি,
সরি, তার আগে একটু বলে নেই। এখন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ধরো আমরা জিঙ্ক ধাতু জিঙ্ক বা কপার এই ধরনের ধাতুকে আমরা করতে পারি। তুমি যে কোনো একটা না, ধরো আমরা কপার ধাতুকে করলাম। কপার ধাতুকে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সর্বোচ্চ বিশুদ্ধ করার চেষ্টা করব। এখন দেখো এর ভিতরে আমি দুইটা তড়িৎদ্বার দেই। আচ্ছা, তড়িৎদ্বার দিলাম। এখন তড়িৎদ্বারটা আমি উপরে এইটুকু একটু মুছে ফেলাই, তাহলে ভালো হবে। এটাকে এই পাশে লিখি, অচিত্রটা আঁকার জন্য আমরা একটু করতেছি। এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা একটা ব্যাটারি। ব্যাটারির সাথে আমরা এখানে একটু আঁকি। এটা হচ্ছে প্লাস অর্থাৎ অ্যানোড, আর এটা হচ্ছে মাইনাস অর্থাৎ ক্যাথোড। আমরা এই আঁকলাম, দিলাম। ধরো এখানে এটা হচ্ছে অবিশুদ্ধ কপার বা জিঙ্ক, যেটাই দাও। ধরো এটা অবিশুদ্ধ কপার, এটা হচ্ছে বিশুদ্ধ কপার। আচ্ছা দেখো এটার ভিতরে এখান থেকে যদি আমি তীর চিহ্ন দিয়ে একটু দেখি, Cu2+, এখন এটাকে আমি আঁকলাম। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা দেখো যে এখানে কি আমরা ধরি কপার বা জিঙ্ক ধাতুকে আমরা বিশুদ্ধ করার জন্য কি করব, তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা ব্যবহার করব। এখন এখানে যে অবিশুদ্ধ কপার আছে সেটাকে অ্যানোড হিসাবে ব্যবহার করব, আর বিশুদ্ধ কপারের একটা দণ্ডকে ক্যাথোড হিসাবে ব্যবহার করব। ব্যাটারি দিলাম, তড়িৎ বিশ্লেষণ প্রসেস শুরু হলো। এখানে অ্যানোডে কি ঘটবে, জারণ ঘটবে, ক্যাথোডে কি ঘটবে, বিজারণ ঘটবে। অর্থাৎ এখানে যে অবিশুদ্ধ কপার আছে সে কপার কি করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে আমরা দেখি জারণ ক্রিয়া, জারণ কি করবে, কপার কি করবে, কপার ইলেকট্রন দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, করার পরে সে হচ্ছে কপার 2+। তাহলে এই জারণটা কোথায় ঘটে, এটা ঘটে অ্যানোডে বিক্রিয়া। তাহলে এটাকে কি বলবো, অ্যানোডে বিক্রিয়া। অ্যানোডে এই জিনিসটা ঘটে, অ্যানোডে জারণ ঘটে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের বই তো আছে, এটা তুমি যদি চাও। আচ্ছা, অ্যানোডে কি ঘটবে, অ্যানোডে জারণ ঘটবে। অর্থাৎ অ্যানোডে আছে অবিশুদ্ধ কপার, এই অবিশুদ্ধ কপার দুটো ইলেকট্রন ত্যাগ করবে, এই জাম্প করবে দ্রবণে কপার 2+ আয়ন। আমরা জানি যেখানে জারণ ঘটে সাথে সাথে বিজারণ ঘটে, অর্থাৎ যেখানে ইলেকট্রনের ত্যাগ হয় সাথে সাথে ইলেকট্রনের গ্রহণ হয়। অর্থাৎ জারণ বিজারণ প্রসেস ইজ হাফ জারণ হাফ বিজারণ, অর্থাৎ জারণ বিজারণ একটা সম্পূর্ণ বিক্রিয়া। তাহলে এখানে দেখো জারণ কি, কপার কি করছে, দুটো ইলেকট্রন ত্যাগ করছে, সাথে সাথে ইলেকট্রনকে গ্রহণ করার জন্য বিশুদ্ধ কপারে সে কি করবে, ইলেকট্রনটা গ্রহণ করবে। তো আমি একটু মুছে করতেছি, উপর দিকে করি।
আমি এই জায়গাটা দিয়ে একটু মুছে করি। দেখো কপার 2 প্লাস আয়ন Cu2 প্লাস আয়ন, আর এটা ঘটবে কি ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে এই বিক্রিয়াটা ঘটবে, দুইটা ইলেকট্রন সে গ্রহণ করবে। এই দুইটা ট্যাগ করছে অ্যানোডে, ক্যাথোডে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। পুরো কি হবে কপার 2, আচ্ছা সরি কপার, এই যে এখন বিশুদ্ধ কপার, এই যে এভাবে আমরা বিশুদ্ধ কপার কি হয় এটার উপর আস্তে আস্তে জমতে থাকে, স্তরে স্তরে জমতে থাকে। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এই পদ্ধতিতে 99.9% কপার, বিশুদ্ধ কপার আমরা পেতে পারি। তো আমাদের সৃজনশীলে এই প্রশ্নগুলো আসে, অর্থাৎ আমরা আকরিক হতে ধাতু নিষ্কাশনের যে 5টি ধাপ, এক আকরিক চূর্ণ বিচূর্ণকরণ, আকরিক ঘনীকরণ, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তরকরণ, সেই অক্সাইড থেকে ধাতব অক্সাইড থেকে আবার ধাতু কি মুক্ত করা, তারপরে সেই মুক্ত ধাতুটা কি হয় পুরোপুরি বিশুদ্ধ থাকে না। এই যে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর 4 নম্বর প্রসেস। 5 নম্বর প্রসেস হচ্ছে ধাতু বিশোধন। তাহলে আমরা এখানে দেখলাম কি ধাতু বিশোধন করার জন্য আমার কি করতে হবে, প্রথমে আমরা জানি কিছু প্রত্যেকটা ধাতু যখন বিশুদ্ধ করা হয় তখন তার সাথে কিছু না কিছু খনিজ মল থাকে, অর্থাৎ অপদ্রব্য থাকে। এই খনিজ মলটাকে দূর করার জন্য আমাদের প্রথম চেষ্টা করতে হবে ফ্লাক্স ইউজ করতে হবে, অর্থাৎ ফ্লাক্স বা বিগালক ইউজ করতে হবে। বিগালক ক্ষারীয় হোক আর অ্যাসিডীয় বিগালক হোক, যে কোনো একটা বিগালক ব্যবহার করতে হবে। সেটা অবশ্যই ডিপেন্ড করবে তোমার খনিজ মলটা কিরকম, অ্যাসিডীয় না ক্ষারীয়, এটার উপর ডিপেন্ড করে বিগালকটা অ্যাসিডীয় না ক্ষারীয় ব্যবহার করতে হবে, অর্থাৎ নিরপেক্ষযোগ্য হবে। যদি বিগালকটা হয় ক্ষারীয়, অবশ্যই খনিজ মলটা তখন হয়তো, এটা ডিপেন্ড করে খনিজ মলের উপর। খনিজ মলটা যদি হয় অ্যাসিডীয় তাহলে বিগালক দিতে হবে ক্ষারীয়, আবার খনিজ মলটা যদি হয় ক্ষারীয় বিগালক দিতে হবে অ্যাসিডীয়। এভাবে আমরা কি করব, ধাতু মলকে অপসারণ করব। তারপরে ওই ধাতুর সাথে কিছু না কিছু অপদ্রব্য থাকে। এখন এই ধাতুকে 99.9% বিশুদ্ধ করার জন্য আমরা এই তড়িৎ বিশোধন পদ্ধতি ব্যবহার করব। দেখো এখন এই তড়িৎ বিশোধন পদ্ধতি অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা ধাতুকে যদি 99.9% বিশুদ্ধ করতে পারি তাহলে আমাদের এটা ব্যবহারের উপযোগী হবে। আর এরকম প্রসেসে আমরা কি করি, কপার বা জিঙ্ক সাধারণত এইগুলোর মাধ্যমে করি, এই তড়িৎ বিশোধনের মাধ্যমে করি। উদাহরণ হিসেবে আমরা যদি এখানে ধরো আমি কপার কি নিলাম, কপারকে ব্যবহার করলাম, অর্থাৎ কপার কি করব, কপারের একটা অবিশুদ্ধ যে কপারটা আমরা, অর্থাৎ যে কপার ধাতুতে কিছু না কিছু অপদ্রব্য থাকে, সেই অবিশুদ্ধ কপারটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করব। অ্যানোড আর ক্যাথোড আমরা জানি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যখন ধাতুকে বিশোধন করতে হয় বা তখন কি হয়, এগুলা তড়িৎ দ্বার হিসেবে কাজ করে। তো ধরো এই এখানে অ্যানোড হচ্ছে অবিশুদ্ধ কপার আর ক্যাথোড হচ্ছে বিশুদ্ধ কপার, দুইটা তড়িৎ দ্বার নিলাম। তড়িৎ দ্বার নেওয়ার সাথে সাথেই আমরা এখানে বিদ্যুতের কানেক্ট দিতে হবে, অর্থাৎ ব্যাটারি দিয়ে আমরা কানেক্ট দিলাম। দেওয়ার পরে আমাদের তড়িৎ বিশ্লেষণ শুরু হবে, ঠিক আছে, অর্থাৎ তড়িৎ বিশোধন প্রক্রিয়াটা শুরু হবে। যখনই প্রসেসটা শুরু, এটা কানেক্ট না দিলে হবে না, প্রসেসটা শুরু হলে অবিশুদ্ধ কপার কি করবে, দুইটা ইলেকট্রন কি ত্যাগ করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার 2 প্লাস আয়ন হবে, অর্থাৎ এখান থেকে অবিশুদ্ধ কপার থেকে কপার এই দ্রবণে চলে আসবে 2 প্লাস আয়ন হিসেবে। এখন আমরা জানি তড়িৎ বিশ্লেষণের মধ্যে এখানে একটা জারণ বিজারণ প্রসেস, অর্থাৎ জারণ ঘটার সাথে সাথে বিজারণ ঘটবে, অ্যানোডে জারণ ঘটবে, কপার দুটো ইলেকট্রন ত্যাগ করবে, আর ক্যাথোডে বিজারণ ঘটবে, অর্থাৎ কপার 2 প্লাস আয়ন দ্রবণে সেই দুটো ইলেকট্রন গ্রহণ করবে, করে কি হবে, বিশুদ্ধ কপারে পরিণত হবে। তখন এই কপারের মাধ্যমে, এই বিশুদ্ধ কপারের মাধ্যমে আমরা কি করি, আমাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারি এবং আমরা আমাদের প্রয়োজনীয় কাজে এটাকে ব্যবহার করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো
এই অধিক সক্রিয় ধাতু যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ধাতুর লবণ এই তড়িৎ বিশ্লেষণে ধাতুতে মুক্ত করা হয়। এবার এগুলোকে সাধারণত করা হয়। তাহলে আমরা এখানে এখন নিলাম অধিক, যেমন এখানে আমরা কপার জিঙ্ক দুটার একটা ব্যবহার করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের সৃজনশীল প্রশ্ন যেটা, যে আকরিক হতে ধাতু নিষ্কাশনের জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো আসে, এখানে যেমন ধরো আকরিক হতে ধাতু নিষ্কাশন, ইটস বিগ প্রসেস। এই বিগ প্রসেসকে 5টা ধাপে করতে হয়। এই বিগ প্রসেসের ভিতরে প্রশ্নগুলো ঢুকানো থাকবে। যেমন ধরো তুমি তোমাকে বলতে পারে যে কয়টা ধাপে করা যায়, আকরিক কি, এভাবে করতে পারে। আবার স্পেসিফিক বলতে পারে আকরিক ঘনীকরণের ঘনীকরণের ভিতরে আবার কিছু পদ্ধতি আছে, যেমন ধরো তেল ফেনা ভাসমান পদ্ধতি, তারপরে আছে তোমার অভিকর্ষ বলের সহায়তা পৃথকীকরণ। তাহলে এর ভিতরে স্পেসিফিক উল্লেখ করেও দিতে পারে 2 মার্কে, এরকম আসতে পারে খ নম্বরে তেল ফেনা ভাসমান পদ্ধতি বলো। আবার স্পেসিফিকলি তোমার এরকম আসতে পারে, আমি দেখাই, যে ধাতব অক্সাইড থেকে মুক্ত ধাতুতে রূপান্তর। এটা পড়ার জন্য আবার আরেকটা দিন লাগবে লেকচার, যেহেতু এটা একটা বড় প্রসেসের। তাহলে এরকম ভেঙে ভেঙে আসবে। তার ভিতরে ধরো এই 5ম নম্বরে ধাতু বিশোধন, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, যে তড়িৎ বিশোধনের মাধ্যমে আমরা ধাতুগুলোকে করি, বিশুদ্ধ করি 99%। তাহলে এভাবে আসতে পারে যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কিভাবে জিঙ্ক বা কপার ধাতুকে মুক্ত করা হয়। অথবা এরকমও আসতে পারে, অথবা যে ধাতু বিশোধন পদ্ধতি 5 নম্বরে যেটা আছে, যে ধাতু বিশোধনের বিশোধন পদ্ধতিটি ব্যবহার করো, লিখো। তখন কিন্তু 3 মার্কের যদি প্রশ্ন আসে, তখন কিন্তু তোমার ওই বিগালকের কথাটা ইউজ করতে হবে। বিগালক দিয়ে তুমি চেষ্টা করলা, তারপরে ধাতুমূল অপসারণ করলা, এরপরে তুমি তড়িৎ বিশোধন দেখাতে হবে। আবার যদি বলে স্পেসিফিক উল্লেখ করে দেয় তড়িৎ বিশোধন পদ্ধতিতে তুমি জিঙ্ক ধাতু বা কপার ধাতু মুক্ত করে দেখাও, বিশোধন করো, বিশুদ্ধ করো, তখন তুমি শুধু স্পেসিফিকলি এটা দিলেই হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 10ম অধ্যায়ের আজকে আকরিক হতে ধাতু নিষ্কাশনের, অর্থাৎ এর 5ম নম্বর ধাপ ধাতু বিশোধন, এই প্রসেসটা দেখালাম, লাস্টেরটা দেখালাম। তো আশা করি ভবিষ্যতে আমি তোমাদেরকে এটার উপরে আরো 2-3টা ক্লাস নেব, বা এই চ্যাপ্টার 10ম অধ্যায় নেব। এর আগে আমি 11 নিয়েছি চ্যাপ্টার, 11 চ্যাপ্টারে, যেখানে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উপর অনেকগুলো নিয়েছি। তো এরপরে এই 10-এর পড়ানোর পরে আমি চাইবো আবার 12তে চলে যেতে, কিছু দেখানোর জন্য বা তোমাদের সামনে কিছু প্রেজেন্ট করার জন্য। যেহেতু আমি মনে করি যে শিক্ষা জিনিসটা হচ্ছে আলো, অর্থাৎ তুমি যদি একটা ল্যাম্প থেকে ইনফিনিটি ল্যাম্প তুমি জ্বালিত করতে পারবা। অর্থাৎ একটা বাতি জ্বলতেছে, একটা জ্বালানো মোমবাতি থেকে তুমি ইনফিনিটি, অসীম, এর শেষ নেই, তুমি জ্বালাতে পারবা। তাহলে এটা এমন একটা ভান্ডার যে দিলেই কখনো শেষ হয় না, বরং আরো বাড়ে। তাহলে আমি মনে করি সুপ্রিয় শিক্ষার্থীরা, 9ম 10ম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বেশি বেশি করে পদার্থ, রসায়ন, গণিত এই বিষয়গুলো বেশি বেশি চর্চা করে। বিশেষ করে রসায়নের বিষয়গুলো খুব দ্রুত আয়ত্তে আসে, আবার দ্রুত ভুলে যায়। এজন্য তোমাদেরকে আমার পরামর্শ, তোমরা একটু কেয়ারফুলি প্রতিদিন রসায়নের এই জিনিসগুলো দেখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করছি আজকের এই বিষয়টা তোমাদেরকে বোঝানোর জন্য। আশা করি তোমরা যারা এখন লাইভে আমার ক্লাসটা দেখছো, তারা তো দেখছোই, এবং চাইলে তুমি এটাকে আবার ভিডিওটাকে পরবর্তীতে দেখতে পারো। তো আর কথা নয়, তো এই পর্যন্তই আজকে থাকুক সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা সবাই কুইন আইল্যান্ড অফ বাংলাদেশ ভোলা অনলাইন স্কুলের সাথে থাকবে। এখানে বিভিন্ন জায়গার শিক্ষক, আমাদের ভোলার শিক্ষকরা আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করি। তা আশা করি তোমাদের সুন্দর এবং সুস্বাস্থ্য এবং করোনাকালীন সময়ে তোমাদের নিরাপদ জীবন কামনা করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।